এখন নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ। মাননীয় সচিব মহাশয়কে শপথ গ্রহণের জন্য নাম ঘোষণা করতে অনুরোধ জানাচ্ছি। আমাদের কর্মসূচি অনুসারে সাম্প্রতিক বিধানসভার নির্বাচনে নবনির্বাচিত সদস্য অঙ্কিতা মণ্ডল মহাশয়কে শপথ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি অঙ্কিতা মণ্ডল ঈশ্বরের নামে শপথ করিতেছি, নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। এখন শোক প্রস্তাব পাঠ করা হবে। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রয়াত হলেন 1 টাকার ডাক্তার নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুদিন ধরে বোলপুরে সুশোভন বাবুদের বাবা বিনোদ কুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন গোয়েন্দা দপ্তরের কর্মী এবং মা মণিমালা বন্দ্যোপাধ্যায় গৃহবধূ। সুশোভন বাবুর স্ত্রী ছায়া বন্দ্যোপাধ্যায়ও ব্যস্ত থাকতেন সংসার নিয়ে। তাদের মেয়ে জামাই দুজনেই চিকিৎসক। 1962 সালে সুশোভন বাবু MBBS পরীক্ষায় পাশ করেন। 1969 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হেমাটোলজি নিয়ে BSc গোল্ড মেডেলিস্ট ডিগ্রি অর্জন করেন। কেরিয়ারের গোড়ায় সেফিল্ডের সিনিয়র রেজিস্ট্রার এবং সিনিয়র ইনচার্জ ছিলেন তিনি। তখন বার্ষিক বেতন ছিল 16,000 পাউন্ড। তাক লাগানো সেই চাকরি ছেড়ে বিশ্বভারতীতে যোগদান করেন ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসেবে। এবারে আমি মাননীয় বিরোধী দলের বিধায়ক মেঘাসালী মহাশয়কে প্রয়াত ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার মহাশয় অনুমতি নিয়ে উপস্থিত সকল সভা সদস্যদের আমার সম্মান জানিয়ে আমি প্রয়াত ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কিছু বক্তব্য রাখি। 57 বছর ধরে প্রায় 20 লক্ষ রোগী দেখা 1 টাকার বিনিময়ে চিকিৎসা করার স্বীকৃতি হিসাবে বোলপুরে 1 টাকার ডাক্তার পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়ের নাম উঠেছে গিনিস বুকে। ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের নাম আজও জলজল করছে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায়। পদ্মশ্রীও পেয়েছেন সুশোভন বাবু। ধন্যবাদ। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে প্রয়াত ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকারের অনুমতি নিয়ে সকল সদস্যকে এবং বিরোধী দলের নেত্রীকে আমি যথাস্থানে সম্মান জানিয়ে প্রয়াত ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু বলতে চাই। আমার প্রথমেই এটা বলতে দুঃখ হচ্ছে যে তিনি আজ আমাদের মধ্যে নেই। আদতে একজন চিকিৎসককে একজন বিপন্ন মানুষের হাত যিনি ধরেন তিনি তো চিকিৎসক, সেই হাত ছাড়ানো যায় না কখনোই। আর এটাই আদর্শ ছিল ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের। সেই আদর্শের ভরসাতেই প্রতিদিন ভিড় জমে বোলপুরের হরগৌরী তলায় তার হলুদ রঙের দোতলা বাড়ির সামনে। যখনই যাওয়া যায়
লোকের ভিড় সেখানে। সবাই একটাই কথা বলে, ভগবানের দরজা কখনো বন্ধ থাকে না। সবাই ফিরিয়ে দিলেও এখান থেকে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় না। আর ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অভিভূত, আর কি বলবো, এক টাকায় চিকিৎসা করি। এটুকুই তো করেছি। ডাক্তারবাবুকে আমি শ্রদ্ধার্ঘ্য জানাই। আমি ওনার আত্মার শান্তি কামনা করি। নমস্কার। ধন্যবাদ। এখন দুই পক্ষের সকল সদস্যদের প্রয়াত ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে উঠে দাঁড়ান। ঠিক আছে, সকলে বসুন। আমরা এই শোক প্রস্তাব রাজ্যপাল মহাশয়ের কাছে পাঠিয়ে দেব। এবারে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করা হবে। প্রথমেই বলে রাখি, আমার কাছে 2 ধরনের প্রশ্ন জমা পড়েছে, তারকা চিহ্নিত ও তারকা বিহীন। এখন তারকা চিহ্নিত প্রশ্নগুলি আলোচনা করা হবে। আবার তারকা চিহ্নিত প্রশ্ন মোট 8টি জমা পড়েছে, কিন্তু সবগুলো আলোচনা করা সম্ভব নয়। তাই তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নোত্তর আজকের এই সভায় আলোচনা করা হবে। প্রশ্নোত্তর পর্বে প্রথমেই তালিকা অনুযায়ী অংশগ্রহণ করবেন বিরোধী দলনেত্রী মাননীয়া সম্প্রীতি হালদার মহাশয়। ওনাকে প্রশ্ন উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই অধ্যক্ষ মহাশয় নবনির্বাচিত এই বিধানসভার অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীগণ ও সকল বিধায়কগণকে যথাস্থানে শ্রদ্ধা জানিয়ে আমি আমার প্রথম প্রশ্ন উপস্থাপন করছি। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, পশ্চিমবঙ্গের এমন উদ্বেগজনক পরিস্থিতি কেন? গত 6 মাসে ধর্ষণ ও খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সেই ঘটনাগুলি নিয়ে শাসক দলের নেতা ও মন্ত্রীরা আপত্তিকর মন্তব্য করেছেন। এতে অপরাধীদের উৎসাহিত করা হচ্ছে এবং সেই সঙ্গে মহিলাদের নিরাপত্তা ভীষণভাবে বিপন্ন। আপনার সরকার এই বিষয়ে কি ভাবছে তা আমরা জানতে চাই। অর্ডার। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলনেত্রী যে প্রশ্নটি উত্থাপন করলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার মহাশয়ের অনুমতি নিয়ে আমি বিরোধী দলনেত্রীকে জানাতে চাই যে রাজ্যের আইন শৃঙ্খলা যে উদ্বেগজনক, এ কথা সর্বৈব ভুল। পশ্চিমবঙ্গের সর্বত্র শান্তি বিরাজ করছে। আচ্ছা, আপনি এই বিষয়ে কিছু বলতে চান? হ্যাঁ মাননীয় স্পিকার মহাশয়, আমি কিছু এই বিষয়ে বলতে চাই। বলুন। মুখ্যমন্ত্রী যে বক্তব্যটি রাখলেন সেই বিষয়ে আমি কিছু প্রশ্ন রাখছি। আর এটা আপনি কি বলছেন? বিগত 6 মাসে 20টি ধর্ষণের অপরাধে এখন অনেকেই পলাতক, একটি মামলার নিষ্পত্তি হয়নি। মহিলারা আতঙ্কগ্রস্ত, তারা বাড়ি থেকে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। এটাই কি উদ্বেগজনক ঘটনা বলা যায় না? ধন্যবাদ। মাননীয় স্পিকার মহাশয়, আমি কিছু বলতে চাই। এটা অনেকটাই মিডিয়ার অপপ্রচার। ধর্ষণের ঘটনার অপরাধীদের মোট 3 জন পলাতক, আর বাকি সবাই পুলিশের লকআপে আছে। 17টি মামলার নিষ্পত্তি হয়েছে। তবে মহিলারা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, এ ব্যাপারে আলোচনার জন্য আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক করে কঠোর অপরাধ দমনের নির্দেশ দিয়েছি। এছাড়াও মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেদিকেও আমি খেয়াল দিয়েছি। আশা করি কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। তালিকার 1 নম্বর প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। এবারে তালিকা অনুযায়ী 2 নম্বর প্রশ্ন উত্থাপন করার জন্য আমি মাননীয় বিরোধী দলের বিধায়ক অমিত শাহ মহাশয়কে আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ও সমস্ত বিধায়কগণকে যথাস্থানে শ্রদ্ধা জানিয়ে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অঙ্কিতা মণ্ডল মহাশয়ের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। বর্তমানে কোভিড সহ বিভিন্ন মারাত্মক রোগের আবির্ভাব ঘটছে, কিন্তু এখনো হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড নেই। এর ফলে বেশিরভাগ রোগীরা প্রায় মেঝেতেই পড়ে আছে। এছাড়াও ন্যায্য মূল্যের ওষুধের দোকানে পর্যাপ্ত ওষুধের অভাব রয়েছে। এই প্রসঙ্গে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আপনাদের উদ্দেশ্য কি, আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন তা আমরা আজকে সবাই জানতে চাই। অর্ডার। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের বিধায়ক যে প্রশ্নটি উত্থাপন করলেন তার সপক্ষে আলোকপাত করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকারের অনুমতি নিয়ে এবং এই সভায় উপস্থিত
বস্তির লোকের সকল মানুষকে রক্ষা করার জন্য শুধুমাত্র আমাদের সরকার বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। ফার্স্ট ডোজ হয়ে গেছে, সেকেন্ড ডোজ হয়ে গেছে, এখন বুস্টার ডোজ চলছে। আশা করছি 2-1 মাসের মধ্যে তাও হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন হসপিটালগুলো আমরা সুপার স্পেশালিটি করেছি। তা আপনাদের চোখে পড়ে না? আপনারা যে বলছেন হসপিটালগুলোতে বেড নেই, আমরা বেডের সংখ্যা দ্বিগুণ করে দিয়েছি। এছাড়াও গ্রামে গঞ্জে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে, বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে। আমরা সারা রাজ্যে ন্যায্য মূল্যে ওষুধের দোকান প্রতিষ্ঠা করেছি এবং ভবিষ্যতে আরও করবো। এটা কি উন্নয়ন নয়? ধন্যবাদ। তালিকার 2 নম্বর প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। এবারে তালিকা অনুযায়ী 3 নম্বর প্রশ্ন উত্থাপনের জন্য আমি মাননীয় বিরোধী দলের বিধায়ক ঋতু মণ্ডল মহাশয়কে আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাস্থানে শ্রদ্ধা জানিয়ে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে একটি প্রশ্ন করতে চাই। আগে স্কুলে ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে ভয় করত, তাদেরকে সম্মান করত। এখন স্কুলের ঠিক এর বিপরীত অবস্থা। এখন শিক্ষকরা যথেষ্ট সম্মান পাচ্ছে না, এমনকি ছাত্ররা শিক্ষক শিক্ষিকাদের হুমকিতেও পিছু পা হচ্ছে না। আমি জানতে চাই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে যে শিক্ষা ব্যবস্থার উন্নতি কোথায়, তিনি এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে তা আমি জানতে চাই। অর্ডার অর্ডার। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের বিধায়ক এই প্রশ্নটি উত্থাপন করলেন। মাননীয় শিক্ষামন্ত্রীকে তার সদুত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে সবাই উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সদস্যগণকে যথাস্থানে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিরোধী দলের বিধায়ক আমাকে যে প্রশ্নটি করলেন তার প্রত্যুত্তরে আমি বলতে চাই যে ছাত্ররা যাতে শিক্ষক মহাশয়দের প্রতি সৎ আচরণ করে এবং তাদের শ্রদ্ধা করে চলে, আমরা তাদের এই উপদেশ দিয়েছি। আমরা তাদের এই বলে বোঝাচ্ছি যে বিদ্যালয় একটি প্রতিষ্ঠান, এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের চলতে হবে। এর ফলে তাদের উচ্ছৃঙ্খলতা অনেকটাই কমেছে। পরে আসলো শিক্ষা ব্যবস্থার উন্নতি কথা। ওই পশ্চিমবঙ্গের শিক্ষার উন্নতির স্বার্থে আমরা 45,000-এরও বেশি শিক্ষক নিয়োগ করেছি। নারী শিক্ষার উন্নতির জন্য কন্যাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী প্রভৃতি প্রকল্প, এছাড়াও বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছি। একে কি আপনারা উন্নয়ন করেন না? আপনারা জেনে রাখুন আমাদের পরবর্তী পরিকল্পনা, আমরা এই রাজ্যে শিক্ষার উন্নতিতে আরো 25,000 শিক্ষক নিয়োগ করব। এর ফলে পশ্চিমবঙ্গের শিক্ষার উন্নতি যেমন আগেও হচ্ছে, এখনো যেমন হচ্ছে, তেমন ভবিষ্যতে হবে বলে আমাদের ধারণা। তালিকার 3 নম্বর প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। এবারে তালিকা অনুযায়ী 4 নম্বর প্রশ্ন উত্থাপনের জন্য আমি মাননীয় বিরোধী দলের বিধায়ক অমৃত সাহা মহাশয়কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গ সরকারের 11 বছর অতিবাহিত হল। এই সরকারের আমলে একটিও শিল্প গড়ে ওঠেনি। তার ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে যাচ্ছে এবং দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। তাই মাননীয় শিল্পমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে নতুন নতুন শিল্প গড়ে উঠবে এবং আপনি এই শিল্প কিভাবে করবেন এবং শিল্পপতিদের পশ্চিমবাংলায় কিভাবে আনবেন তা আমি আজকে সবাই জানতে চাই। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের বিধায়ক যে প্রশ্নটি উত্থাপন করলেন তার সপক্ষে আলোকপাত করার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার মহাশয়ের অনুমতি নিয়ে আমার বিরোধী দলের বিধায়ক আমাকে যে প্রশ্নটি করেছেন তার একটি যথাযথ উত্তর আমি দিচ্ছি। কেন্দ্রীয় সহযোগিতা না পেয়েও আর্থিক সীমাবদ্ধতা নিয়েও আমাদের রাজ্য অনেক এগিয়ে। দেশের মধ্যে সবচেয়ে বেশি, জাতীয় হারে প্রায় দ্বিগুণ। দেশে কর্মসংস্থান কমেছে। বাংলায় তার মধ্যে ক্ষুদ্র মাঝারি শিল্পে 1 নম্বরে বাংলা। আপনারা কি জানেন আমাদের যে রাজ্য বানতলা চন্দ্রনগর, সেখানে 6 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং হাওড়া শিল্পকানু, সেখানেও 6.5 লক্ষ মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে। কেন্দ্র সরকার বলছে বাংলা নাকি ব্যর্থ। আপনারা সহযোগিতা করুন, আমরা শিল্পে দেশের মধ্যে 1 নম্বরে পৌঁছবো। শিল্প অনেক এগিয়েছে আমাদের রাজ্য। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবছর থেকে 3 বছর অন্তর করা হবে এবং 5 বছর ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বসছে নিউ টাউনের কন্টেন্ট সেন্টারে। এবছরও বিশ্ব সম্মেলন হয়েছে এবং সেখানে 32টি দেশের শিল্প প্রতিনিধিরা এসেছিলেন। বিনিয়োগের পরিমাণ 3,84,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ধন্যবাদ। তালিকার 4 নম্বর প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। এবারে তালিকা অনুযায়ী
5 নম্বর প্রশ্ন উত্থাপনের জন্য আমি মাননীয় বিরোধী দলের বিধায়ক মৃণাল বারিক মহাশয়কে আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে আমি অর্থমন্ত্রীর কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এই অতিমারি ও প্রবল দুর্মূল্যের আহ্বানে দাঁড়িয়ে গত 2 বছরে অনেক মানুষ কাজ হারিয়েছে, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, আয় ক্ষমতা কমেছে। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করা হচ্ছে কেন, তা আমি আজকের সভায় অর্থমন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের বিধায়ক যে প্রশ্নটি উত্থাপন করলেন তার সদুত্তর দেওয়ার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের সদস্য যে প্রশ্ন রাখলেন তার উত্তরে আমি জানাচ্ছি যে বিষয়টি সুস্পষ্টকাতর। আমরাও এই বিষয়ে সহমত পোষণ করি। মাননীয় স্পিকার, আপনাকে জানাতে চাই কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক বাড়িয়ে চলেছে। এই কাজে অস্বাভাবিক ধন্যবাদ। তালিকার 5 নম্বর প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আজকের এই সভায় প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। এবারে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এখন দৃষ্টি আকর্ষণী প্রস্তাব রাখার জন্য আমি মাননীয় বিরোধী দলের বিধায়ক মৃণাল বারিক মহাশয়কে আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে আমি রায়না বিধানসভার বিধায়ক রায়নার অল্প কিছু আঞ্চলিক সমস্যাগুলিকে দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 1, রায়না বিধানসভা এলাকায় 2-1টি রাস্তার বিশাল অবস্থা। সেই রাস্তাগুলি যাতে সংস্কার করা হয় আমি সরকার পক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 2, রায়না বিধানসভা এলাকায় প্রায় ট্রেন ব্যবস্থা নেই বললেই চলে। আর যে ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলি আবর্জনের মধ্যে গিয়েছে। এর ফলে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মহামারী রোগের প্রভাব বাড়ছে। এর ফলে বিভিন্ন রোগের সংক্রমণ বাড়ছে। যাতে ট্রেনগুলি সংস্কার করা হয় তার জন্য আমি সরকার পক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 3, রায়না বিধানসভা এলাকায় 2টি কলেজ রয়েছে। বিশেষ করে সুকুমার সেন মহাবিদ্যালয়ের পরিকাঠামো উন্নত যাতে সুকুমার সেন মহাবিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করা হয় তার জন্য আমি সরকার পক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 4, রায়না বিধানসভা এলাকায় যে চিকিৎসা ব্যবস্থাগুলি রয়েছে সেগুলি কম উন্নত এবং সেখানে পর্যাপ্ত বেড ও ডাক্তারের অভাব রয়েছে। এর ফলে বিভিন্ন রোগী মারাত্মক রোগে ভুগছেন। যাতে চিকিৎসা ব্যবস্থাগুলি বেডের সংখ্যা এবং ডাক্তারের সংখ্যা বাড়ানো হয় তার জন্য আমি সরকার পক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের বিধায়ক যে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবটি রাখলেন তার সদুত্তর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার মহাশয়, আমরা আগামী অধিবেশনে বিষয়টি নিয়ে যথাযথ উত্তর দেওয়ার অনুমতি ও সময় চাইছি। ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পর্ব এখানেই শেষ হলো। এবারে উল্লেখ পর্ব আলোচনা করা হবে। উল্লেখ পর্বে স্বল্প বক্তব্য রাখার জন্য আমি মাননীয় বিরোধী দলের বিধায়ক বিজু মণ্ডল মহাশয়কে আহ্বান জানাচ্ছি। পূর্ব বর্ধমান জেলায় চাষের জলের অভাব, চারিদিকে খরার সৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় ক্যানেল থাকতেও কেন ডিবিসির জল এসে পৌঁছাচ্ছে না পূর্ব বর্ধমান জেলার ক্যানেলে জল না আসার কারণে চারিদিকে খরার সৃষ্টি হয়েছে। এর কারণে পূর্ব বর্ধমান জেলার কৃষকেরা চাষ করতে পারছে না, তাদের কপালে হাত। আমি এই প্রস্তাবে জানতে চাই যে মাননীয় কৃষিমন্ত্রী এই সংকট মোচনের জন্য আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন তা আমি জানতে চাই এই সভায়। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের বিধায়ক উল্লেখ পর্বে যে বক্তব্যটি পেশ করলেন তার সপক্ষে আলোকপাত করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মশাইকে সম্মান জানিয়ে বিরোধী দলের বিধায়ক আমায় যে কৃষি সংক্রান্ত প্রশ্ন তুলে ধরলেন তা আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষি প্রধান জেলায়, প্রধানত পূর্ব বর্ধমান জেলায় খরিফ চাষকে কিভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তার উপায় বের করতে প্রশাসনিক ফেরি দপ্তর, বিদ্যুৎ বিভাগ এবং একাধিক দপ্তরকে নিয়ে বৈঠক করা হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের যে অস্বাভাবিকতা, কাজে চাষিরা চরম এবং কঠিন পরিস্থিতিতে পড়েছিল।
জলের অভাবে তাদের চাষ বন্ধ হয়ে গিয়েছিল, তারা অসহায় হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ক্ষুদ্র সেচ দপ্তরের হাতে থাকা অগভীর নলকূপগুলোকে চালু করার নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। জানা গিয়েছে বড় চাষের পর রাজ্যে প্রায় 17,000-টিরও বেশি অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। জরুরি ভিত্তিতে বন্ধ রাখা এই অগভীর নলকূপগুলোকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। আপনি বোধহয় জানেন না, রাজ্যের বিভিন্ন জেলায় ডিবিসি এবং ক্যানেলগুলোকে পূর্ণ খনন করে জল সরবরাহের আরো সুবিধাজনক করে তুলেছে এবং আরো গভীর করে তোলা হয়েছে, যাতে সারা বছর জল থাকে, চাষিরা আকাশের জলের উপর নির্ভর না করে এবং চাষিরা বর্তমানে সহজে এবং সচ্ছলভাবে চাষ করছে। এই সব সম্ভব হয়েছে শুধুমাত্র কৃষি দপ্তরের জন্যই। ধন্যবাদ। ধন্যবাদ। উল্লেখ পর্ব এখানেই শেষ হলো। এবারে প্রিয় আওয়াজ, আমি মাননীয় বিরোধী দলের বিধায়ক মেঘা সালুই মহাশয়াকে জিরো আওয়ারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার মহাশয়, অনুমতি নিয়ে আমি জিরো আওয়ারে একটি প্রশ্ন রাখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রতিক ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের নতুন 7টি জেলা। দিনের পর দিন তিনি জেলার সংখ্যা বৃদ্ধি করেই চলেছেন, 23টি থেকে 30টি। পশ্চিমবঙ্গে বর্তমানে যা অসুবিধা তা হলো সরকারি পরিকাঠামো। এর জন্য উপযুক্ত সরকারি কর্মচারী নিয়োগ করা প্রয়োজন, কিন্তু তা না করে তিনি দিনের পর দিন জেলার সংখ্যা বৃদ্ধি করেই চলেছেন। এর ফলে পশ্চিমবঙ্গে আর্থিক সংকট চরম আকার ধারণ করেছে। এর ফলে পশ্চিমবঙ্গে কোনো সুরাহা হবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে তিনি এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তার সদুত্তর আমার চাই। অর্ডার অর্ডার। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের বিধায়ক মেঘা সালুই মহাশয়া জিরো আওয়ারে যে বক্তব্যটি পেশ করলেন তার সদ উত্তর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকারের অনুমতি নিয়ে আমাকে বিরোধী দলের বিধায়ক যে প্রশ্নটি রাখলেন তার প্রত্যুত্তরে আমি বলতে চাই যে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থার উন্নতি ঘটানোর প্রয়োজন। তাই আমি কিছু জেলাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করেছি। যেমন সুন্দরবনের অনেক অনুন্নত জায়গা, সেখানে প্রশাসনিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেখানে যদি প্রশাসনিক গুরুত্ব বাড়ে তাহলে কাজের গতি আসবে, আরো উন্নত হবে বাংলা। আসুন হাত বাড়ান আপনারা, যাতে এই কাজে আমরা আপনাদের সাহায্য পাই, বাংলাকে আরো উন্নত করতে পারি। আশা করছি এই সকল কাজ আগামী 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। নমস্কার। ধন্যবাদ। জিরো আওয়ার এখানেই শেষ হলো। এবারে মুলতবি প্রস্তাব। মাননীয় স্পিকার মহাশয়, আমি আজকে সভায় মুলতবি প্রস্তাব আনতে চাই। প্রশ্ন হলো যে মাননীয় বিরোধী দলনেত্রীকে মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক। যারা এই মুলতবি প্রস্তাব উত্থাপনের পক্ষে আছেন তারা উঠে দাঁড়ান। ধন্যবাদ। যেহেতু মুলতবি প্রস্তাব উত্থাপনের পক্ষে 1/10 সমর্থন আছে, সেহেতু মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হবে। ধন্যবাদ স্পিকার মহাশয়। বর্ধমানে নদে বিষক্রিয়ার কারণে 8 জনের মৃত্যু রেস কাটার আগেই আরো বলি হলেন আরো 11 জন। এবার হাওড়ার মালিবাঁধপাড়ায় সংখ্যাটি বাড়ার আশঙ্কা আছে। এই বিষয়ে গত 1 দশকে এ রাজ্যে এমন ঘটনা প্রায়শই ঘটতে দেখা গিয়েছে। প্রতিবারে উঠেছে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ। সম্প্রতি হাওড়াও এই কাণ্ডের ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। স্থানীয়দের অভিযোগ, বেআইনি মদের আড্ডাটি থানার পাশে হওয়া সত্ত্বেও তা কখনো বন্ধ করার চেষ্টা করা হয়নি। কেন? পশ্চিমবঙ্গে প্রধানত সমস্যাটির কথা আরো একবার উঠে এসেছে। এই বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে চাই। এই বিষয়ে আমার কিছু বলার আছে। অনুমতি দেওয়া হলো। যারা 20 মডেল কাণ্ডে প্রয়াত তাদের প্রতি আমি অনেক দুঃখ প্রকাশ করছি, তাদের আত্মার শান্তি কামনা করি আমি। কিন্তু আপনারা জানেন কি, সকল প্রয়াত মানুষদের পরিবারকে চালানোর এবং বাঁচানোর জন্য রাজ্য সরকার তাদেরকে 2 লক্ষ টাকা করে দান করেছেন। বর্তমানে যারা এই কাণ্ডে জড়িত তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। এছাড়াও আমি পুলিশ প্রশাসনদেরকে নির্দেশ দিয়েছি যে যারা এই কাণ্ডে জড়িত তাদেরকে গ্রেফতার করা হোক, যারা বিনা লাইসেন্সে দোকান চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হোক, যারা দোষী তাদের শাস্তি হবে। নমস্কার। ধন্যবাদ। মুলতবি প্রস্তাব আজকের এই সভায় আলোচিত হলো। এবারে যারা এই মুলতবি প্রস্তাবটিকে সমর্থন করছেন তারা ইয়েস বলুন। ধন্যবাদ। এবারে যারা এই নীতির বিরোধিতা করছেন তারা নো বলুন। ধন্যবাদ। সুতরাং সংখ্যাগরিষ্ঠের বিচারে আজকের এই সভায় মুলতবি প্রস্তাবটিকে বাতিল করা হলো, বাতিল করা হলো, বাতিল করা হলো। এবারে বি পাস। আমার কাছে মোট 4টি লিস্ট জমা পড়েছে। তার মধ্যে যে কোনো একটি আমি সরকারি দলের সদস্যদের উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মাননীয় স্পিকার মহাশয়, পশ্চিমবঙ্গে যে এক পক্ষ বিশিষ্ট আইনসভা আছে, সেই আইনসভাকে দুই পক্ষ বিশিষ্ট আইনসভা করতে প্রস্তাব পাস করা হোক। এই বিল আমরা মানছি না, এই বিল আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, আপনারা সকলে শান্ত হন, নিজ নিজ আসন গ্রহণ করুন। আচ্ছা, আপনি এই বিষয়ে কিছু বলতে চান? হ্যাঁ মাননীয় স্পিকার মহাশয়, আমি এই বিলের বিপক্ষে কিছু বলতে চাই। বলুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, দেশ এখন নানা সমস্যায় জর্জরিত। করোনার সংক্রমণে মানুষ মরছে, অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, মানুষের পেটে খাবার নেই, বেকারত্ব চরমে। এই অবস্থায় কোটি কোটি টাকা খরচ করে বিধান পরিষদ গঠনের যুক্তি কি? যদি এই বিল পাস হয় তাহলে কোটি কোটি টাকা খরচ হবে, তাই আমরা এই বিলের বিপক্ষে। মাননীয় স্পিকার মহাশয়, আমি কিছু বলতে চাই। অনুমতি দেওয়া হলো। মাননীয় স্পিকার মহাশয়, বিধান পরিষদ পশ্চিমবঙ্গে না থাকলেও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ জম্মু কাশ্মীরে বলবৎ আছে। আপনারা বলুন তো, বিধান পরিষদ কি সংবিধান বহির্ভূত? তা তো নয়, তাই আমরা বিধান পরিষদ করব। বিধান পরিষদ করলে রাজ্যের প্রশাসনিক গতি বাড়বে, কাজের গতি আসবে। We have the legislative assembly and we will surely found the legislative council. আর এটাই আমাদের অঙ্গীকার। নমস্কার। ধন্যবাদ। আচ্ছা, এবারে এই বিলের পক্ষে কে কে আছেন তারা হাত তুলুন। মাননীয় সচিব মহাশয়কে কাউন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবারে এই বিলের বিপক্ষে কারা আছেন তারা হাত তুলুন। ধন্যবাদ। যেহেতু এই বিলের পক্ষে রয়েছে 7 জন এবং বিপক্ষে 5 জন, সুতরাং সংখ্যাগরিষ্ঠের বিচারে এই বিল গৃহীত হলো, গৃহীত হলো, গৃহীত হলো। এবারে আমরা আজকের এই সভায় একদম শেষ পর্বে এসে পড়েছি। অনাস্থা প্রস্তাব নিয়ে এবারে আলোচনা করা হবে। মাননীয় স্পিকার মহাশয়, এই সভার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চাই। প্রশ্ন হলো যে মাননীয় বিরোধী দলনেত্রীকে অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক। যারা এর পক্ষে আছেন তারা উঠে দাঁড়ান। ধন্যবাদ। যেহেতু অনাস্থা প্রস্তাব উত্থাপনের পক্ষে 1/10 সমর্থন আছে, সেহেতু অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, পশ্চিমবঙ্গে শাসনের নামে সর্বত্র অরাজকতা চলছে। রাজধর্ম পালনে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রেও এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। 11 বছর শাসনে পশ্চিমবঙ্গে কোনো নতুন শিল্প গড়ে ওঠেনি। প্রতিটি দপ্তর দুর্নীতিতে ছেয়ে গেছে, কোনো স্থায়ী নিয়োগ হচ্ছে না। এক মুহূর্ত সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়। আমরা সরকারের পদত্যাগ চাইছি। মাননীয় স্পিকার মহাশয়, আমি কিছু বলতে চাই। অনুমতি দেওয়া হলো। মাননীয় স্পিকার মহাশয়, আমি বিরোধীদের জানাতে চাই যে পশ্চিমবঙ্গে সর্বত্র শান্তি বিরাজ করছে। আচ্ছা, আপনারা কি শুধুমাত্র আমাদের বিরোধীরা বলার জন্যই আছেন? কাজ তো আপনাদের কিছু নেই, শুধুমাত্র সরকারের সমালোচনা করবেন। বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমরাই সেরা। শিক্ষায়, স্বাস্থ্যে, সামাজিক প্রকল্পে উন্নয়নের জোয়ার এসেছে পশ্চিমবঙ্গে। পাহাড়ে শান্তি বিরাজ করছে, জঙ্গলমহল হাসছে। আপনারাও হাত বাড়ান যাতে পশ্চিমবঙ্গের আরো উন্নতি হয়। আমাদের লক্ষ্য নিজেদের মধ্যে রেশারেশি করা নয়, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, সোনার বাংলা গড়ে তোলা। নমস্কার। ধন্যবাদ। আজকের সভায় যে অনাস্থা প্রস্তাবটি আলোচিত হলো তার পক্ষে কারা আছেন তারা উঠে দাঁড়ান। আমি মাননীয় সচিব মহাশয়কে কাউন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবারে এর বিপক্ষে কারা আছেন তারা উঠে দাঁড়ান। ধন্যবাদ। যেহেতু এই অনাস্থা
প্রস্তাবের পক্ষে রয়েছে 5 জন এবং বিপক্ষে 7 জন, সেহেতু সংখ্যাগরিষ্ঠের দিক থেকে এই অনাস্থা প্রস্তাব বাতিল করা হলো। আমরা আজকের এই সভায় একদম শেষ প্রান্তে হাজির হয়েছি। এবারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের এই সভায় সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার মহাশয়ের অনুরোধে উনি যে আমার একটি সমাপ্তি ভাষণ রাখতে বললেন, সেটি আমি রাখতে চাই। প্রথমেই আজকের পরিস্থিতি দেখে আমার একটি গানের কথা মনে আসছে, সেটি আপনারা চাইলে আমার সাথে গাইতে পারেন। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে তৃতীয়বারের জন্য বাংলায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছি। এই জয় শুধুমাত্র আমার জয় নয়, আমার সমস্ত বাংলার মানুষের জয়। আমি তো সামান্য উপলক্ষ মাত্র। মনে রাখবেন, এবার আমাদের দায়িত্ব অনেক গুণ বেড়ে গেল। বাংলার মাটি থেকে ভবিষ্যতে সারা ভারতবর্ষে আমরা পথ দেখাবো। তার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একসাথে লড়তে হবে। আমরা দেখিয়ে দেব হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু আমাদের দায়িত্ব বাড়লেও আমাদের পথ অনেক সোজা হবে না, কারণ পথে কাঁটা লেগেই থাকবে। কারণ কতকগুলি খুচরো লোক আমাদেরকে হারানোর জন্য উঠে পড়ে লেগে আছে। অনেক আগে যারা ঋণ করেছে তাদের ঋণ করেও আশা মেটেনি, আর এই পাবের বোঝা আজ আমাদেরকে বইতে হচ্ছে। নইলে অনেক আগেই আমরা একটা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারতাম। আপনারা শুধুমাত্র মা মাটি মানুষের উন্নয়ন সহ্য করতে পারছেন না, আবার কেন্দ্রেও এক গোড়া সরকার ঝগড়া বাঁধাতে চাইছে, আর আমাদের টাকাগুলো কেটে নিচ্ছে, আমাদের উন্নয়ন করতে দিচ্ছে না। উল্টে আমাদেরই প্রকল্পগুলোর নাম পরিবর্তন করে নিজেদের করে চালিয়ে দিচ্ছে। আর বদলে আমাদেরকে কি দিচ্ছে? ছুরি বদনাম। একটু কিছুর গন্ধ পেলেই শুধু সিবিআই লাগিয়ে দিচ্ছে। কি কিছু করতে পারলে সত্যের জয় হবে। আমরা আগেও জিতেছি, আজও জিতছি, পরেও জিতবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এখানে সবার সুখ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আনন্দে থাকবেন, সুখে থাকবেন, সবার স্বাস্থ্যের উন্নতি কামনা করবেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। আজকের মতো এই সভা এখানে মুলতবি করা হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ। এইদিকে শেষ